আমি দেবাংশু, নিতান্তই সাধারণ এক পর্যটক। আসুন আমার ক্যামেরার চোখে চোখ রেখে একসাথে হারিয়ে যাই ভালো লাগার এক আশ্চর্য জগতে, যেখানে পরতে পরতে মাখানো আছে সুর। নমস্কার বন্ধুরা, আমি দেবাংশু। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল চলুন হারিয়ে যাই। আজ আপনাদের জন্য আমাদের খাজুরাহো রাইডের সেকেন্ড পার্ট। এই চলে গেছে সেই হাড় হিম করা NH39, যা দুদিন ধরে আমাদের হাড্ডি পাসলি এক করে দিয়েছে। তার ধারেই এই সুনাম মহল, এখানেই আমরা ছিলাম। আর রাস্তার ঠিক যদি উল্টো দিকটা আমরা দেখি, সেই দিকটাই হচ্ছে পান্না টাইগার রিজার্ভ ফরেস্ট। এটা তার শেষের অংশটা। আরও বাদিকে যদি আমরা যাই তাহলে আমরা পাবো ওই ফরেস্ট। গত রাতের আস্তানা, সুন্দর ছোট ছোট কটেজ, শুধু দরজাটা বন্ধ হয় না, এছাড়া মোটামুটি সব ঠিকই। হ্যাঁ, ভেতর থেকে বন্ধ হয় না, বাইরে থেকে বন্ধ হয়। এখানে সুন্দর একটা ব্যালকনি মতো আছে, সামনে অনেক জঙ্গল জঙ্গল ভাব, একদম জঙ্গলের, পুরো জঙ্গলের মধ্যে আছি বলে মনে হচ্ছে। আমাদের তো বেশ ভালো লেগেছে। এই দেখুন, এখানে পরপর সব কটেজগুলো আছে। আমরা দেখি পরপর কটেজগুলো। এই জায়গাটা খাজুরাহো থেকে মাত্র 15 কিলোমিটার দূরে, পান্না জঙ্গলের মধ্যে বা সাইডে। ফলে এখানে থেকে খাজুরাহো ঘোরাটা আমাদের মনে হলো যেন খাজুরাহোর ভিড়টা সামলে এখান থেকে ঘোরাটাই ভালো। এই একটা কটেজ, এখানে আরও একটা কটেজ, সুন্দর জায়গা। ও, এখানেই ন্যাশনাল হাইওয়ে, এদিক দিয়েই ঢোকা যায়। এই সেই ন্যাশনাল হাইওয়ে 39, যা আমাদের গেল দুদিন ধরে ভোগাচ্ছে। এবার এই দেখুন আমাদের এই রিসোর্টের ভেতরটার দৃশ্য। পুরো মনে হচ্ছে যেন জঙ্গলের মধ্যেই আছি। এটা একটা গেট, এরকম ছোট ছোট কটেজ, সবগুলোই ফুল এসি। এখানে নর্মালি এসির ভাড়া হচ্ছে 1000, আর নন এসি হলে 800। এখানে হচ্ছে রেস্টুরেন্ট প্লাস ওনাদের নিজেদের থাকার জায়গা। আর এই হচ্ছে গেট, মেন গেট এখন তালা দেওয়া। এই আমাদের গাড়ি রাখা আছে, বাহন, কাল সারাদিন দৌড়েছে। আমি মূলত এসেছি জলের খোঁজে, কারণ আমাদের খাওয়ার জল শেষ হয়ে গেছে। এই যে পেছন দিকটা বেশ জঙ্গলের মধ্যেই। এই হচ্ছে এদের রেস্টুরেন্ট, বেশ বড়, একসাথে অনেক লোক বসতে পারে। এটা চলে গেছে ন্যাশনাল হাইওয়ে 39, রাস্তা ঠিক ওপাশেই পান্না ফরেস্ট রেঞ্জের এটা শেষের দিকে আমরা এখানে আছি। এখান থেকে খাজুরাহো মাত্র 15 কিলোমিটার। ফলে খাজুরাহোর ভিড়টা এড়িয়ে যদি থাকতে চাওয়া যায় তাহলে এটা খুব ভালো বিকল্প। আধ ঘন্টা দূরত্বে এই নিরিবিলি জায়গাটা আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা একদিনের জন্য হোটেলটা বুক করলেও আমরা ঠিক করলাম যেখানেই আমরা মালপত্র রেখে খাজুরাহো ঘুরবো। এখানে ছোট ছোট কটেজ, ভাড়া বেশি নয়, এসি মোটামুটি সুবিধে আছে, হাইফাই কিছু নয়, অ্যাভারেজ। আর আমাদের বাইকারদের পক্ষে তো খুবই ভালো, যথেষ্ট। আমাদের যা চাহিদা সেই তুলনায় তার থেকে অনেক বেশি আছে। এই আমাদের গত রাতের নাইট স্টে, এখন ঝকঝক করছে সূর্যের আলোয়। এই তাপসদা তালা বন্ধ করছে, আমরা এখন বেরোচ্ছি খাজুরাহোর দিকে। এই হচ্ছে লজটা, রিসোর্ট, এই হচ্ছে আমাদের গাড়ি। এখন আমরা রওনা দেব। গতকাল আমরা 497 কিলোমিটার এসেছিলাম, তাহলে এখনো পর্যন্ত আমাদের মোট 1097 কিলোমিটার রান হয়েছে।
এবার দেখা যাক আমাদের এই ট্যুরে মোট কত কিলোমিটার রান হয়। আমাদের রিসোর্ট থেকে মোটামুটি 4-4.5 কিলোমিটার যাওয়ার পরই আমরা ডান দিকে টার্ন নেব খাজুরাহোর দিকে। তো সেই রাস্তাটা কীরকম হবে, কারণ এখানে 13 কিলোমিটার এখন দেখাচ্ছে 24 মিনিট, মানে খুব একটা খারাপ হবে না। আজ আর আমরা কোনো রাইডিং জ্যাকেট বা কিছু করিনি, কারণ এখান থেকে মাত্র 15 কিলোমিটার, ওই বারাসাত বেড়াতে যাওয়ার মতো। বারাসাত গেলে কি আবার রাইডিং জ্যাকেট পরে যায়। আমরা ডান দিকে টার্ন নিয়ে পাড়ার রাস্তায় ঢুকে পড়েছি। এটা শর্টকাট, আঁকা পাকা রাস্তাটা দেখাচ্ছে, মানে এরকম একটা গ্রামের রাস্তা, গ্রাম বলবো না কি বলবো। এই রাস্তা ধরে আমাদের যেতে হবে আরও 10 কিলোমিটার। ভেতরের রাস্তাটা এত সুন্দর সবুজের মধ্যে দিয়ে যে ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। কি সুন্দর, দুদিকে চাষের ক্ষেত, তার মাঝখান থেকে রাস্তা গেছে। খাজুরাহো যাওয়ার গ্রামের রাস্তা ধরেছি, এই হচ্ছে রাস্তা। এর থেকে NH 39 ভালো ছিল। ও আমাদের ওয়াটার ক্রসিং চলছে। ওয়াও, এই গ্রামের লোকালয়টা পার হলাম। এখন আর লোকের বাড়ির বাসন মাজা জল রাস্তায় নামবে না। আশা করি এবার রাস্তাটা ভালো হবে। একটা জিনিস কিন্তু হচ্ছে, সেটা হচ্ছে আমার চাকাগুলো শুদ্ধ হয়ে যাচ্ছে গোবর লেগে। চাকার শুদ্ধিকরণ হয়ে গেল। মহিষের পাল আমাদের রাস্তা অবরোধ করেছে, হর্ন দিচ্ছি তাও শুনছে না। মাঝখানে একটা গরুও আছে। খুব সন্তর্পণে আমরা এই মহিষাসুরের দলকে একটু পার হয়ে গেলাম। গ্রামের বসতি অঞ্চলটা পার হতেই রাস্তাটা আবার ভালো হয়ে গেল। আমরাও দ্রুত ছুটে চললাম খাজুরাহোর দিকে। এই রাস্তাটা দেখুন, বেশ সুন্দর, সারফেসও ভালো, গাড়ি চালিয়েও আরাম। দেখতে দেখতে আমরা এসে পৌঁছলাম খাজুরাহোর চতুর্ভুজ মন্দিরের সামনে। এখানে টিকিট আছে নাকি? এখানে নেই টিকিট, একবারই কাটতে হবে ওয়েস্টার্ন। আমরা এসে পৌঁছালাম চতুর্ভুজ মন্দিরে। আমরা ঢুকছি চতুর্ভুজ টেম্পলে। টিকিট, আমরা টেম্পলের লাইটেড পার্টটার দিকে যাব। এদিক দিয়ে দেখলে প্রচুর আলোকিত। সূর্যের আলোটা এখান থেকে দারুণ পড়েছে। আর একটু কোনাকুনি পেছনের দিকে গেলে আরও ভালো পাওয়া যাবে। আমরা রয়েছি চতুর্ভুজ মন্দিরের কাছে। এখানে আশেপাশে বেশ অনেকগুলো দুর্গাপুজো হয়েছে, তারই কোনো একটা মণ্ডপ থেকে বেশ গানের সুরও ভেসে আসছে।
আমরা চতুর্ভুজ মন্দিরে ঢুকছি। এবার দেখার মন্দিরের ভেতরে কি কি কারুকার্য আছে। হ্যাঁ, এই যে মন্দিরের দরজা, আর ভেতরে এই চতুর্ভুজ মূর্তি। সে যুগের হিন্দু মন্দিরগুলোতে যা কিছু অলঙ্করণ ছিল সব বহিরঙ্গ, ভেতর দিকটা খুবই সাদামাটা রাখা হতো, যাতে ভক্তরা দেবতার উপর কনসেন্ট্রেট করতে পারে, আশেপাশে তাদের দৃষ্টি মনোসংযোগ চলে না যায়। এই মন্দিরের বাইরে অলঙ্করণে যেটুকু এখনও অবশিষ্ট আছে তা মন ভালো করে দেওয়ার পক্ষে যথেষ্ট। আমরা দাঁড়িয়ে আছি চতুর্ভুজ মন্দিরের সামনে, খাজুরাহো। মন্দিরটা বোধহয় কিছুটা ভেঙে চুরে গেছিল, যার রিনোভেশন হয়েছে। উপরে ওঠা যাবে। আমরা অবাক বিস্ময়ে দেখছিলাম এই সব শিল্পকর্ম, আর সত্যিকারে ভেবে অবাক হয়ে যাচ্ছিলাম যে এগুলো কি কোনো মানুষের পক্ষে সম্ভব। অবাক করা, বিস্ময় করে শিল্পভাবনা আর এই আর্কিটেকচারাল মার্বেল ছাড়া এগুলোকে অন্য কোনোভাবে ভাবাই সম্ভব নয়। ভাবুন, আজ থেকে হাজারেরও বেশি বছর আগের এই বিস্ময়ের সামনে বিস্ময়াবিষ্ট হওয়া ছাড়া আর কোনো পথ কি খোলা থাকে আমাদের মতো অসহায় দর্শকের কাছে? এই হচ্ছে খাজুরাহোর সেই আইকনিক সিম্বলিক মূর্তি। খাজুরাহোর প্রত্যেকটা মূর্তির এক্সপ্রেশনটা শুধু লক্ষ্য করতে হয়, কি নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এক্সপ্রেশন, অসাধারণ প্যানেলগুলো। কিন্তু এই মন্দিরটা মারাত্মক রকম ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই অনেকটা অংশই রিবিল্ড করতে হয়েছে। কীরকম কারুকার্য ছিল সেগুলো এখান থেকে দেখলেই বোঝা যায়। আমরা যতই দেখি ততই যেন মন ভরে না, শুধু বিভিন্ন দিক থেকে ফটাফট ছবি তুলে যাচ্ছিলাম, কখনো মন্দিরকে পেছনে রেখে, কখনো মন্দিরকে সামনে রেখে। আর এই মন্দিরের গেটের যে গ্রানাইটে রিফ্লেকশনটা কিন্তু দুর্দান্ত লাগে, দেখুন। ব্রিজমন্ডল বলে একটা নতুন এক্সকাভেটেড সাইট দেখালো, আমরা সেই সাইটটা দেখতে যাচ্ছি। এদিকে তো আর আসবো না, তাই এদিকটা একটু দেখে নিই কী আছে। এখানে একটা এক্সকাভেশন সাইট দেখা যাচ্ছে, কিছু পাঁচিল দিয়ে ঘেরা। আমরা চলে এসেছি সেই এক্সকাভেশন সাইটটায়। এখানে আর একটা মন্দিরের ধ্বংসাবশেষ, এখানে এক্সকাভেশন করে এটা বের করা হয়েছে। ব্রিজমন্ডল নাম দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, মন্দিরের বেসটাই আছে, বাকি আর কিছু অবশিষ্ট নেই। আমরা ভেতরে ঢুকে এসেছি, বেসটা কিছু আছে আর চারদিকে সব পাথর পড়ে আছে। এই পাথরগুলো মিলিয়ে বসানো মোটামুটি অসম্ভব কাজ। কিছু কারুকার্য এখনও আছে যেগুলো এর অতীত গরিমাটাকে প্রকাশ করে। মন্দিরটার ভিতের অংশটাই কিছুটা এখনও জেগে আছে, এবং এই অংশের যে প্যানেলগুলো অলঙ্করণে হাতির ব্যবহার খুব, অর্থাৎ এর থেকে অনুমান করাই যায় সেই সময় এই অঞ্চলে হাতি এবং হাতির ব্যবহারটা একটা ক্ষমতার প্রকাশ হিসেবেই ধরা হতো। এর এক্সকাভেশন এখনও চলছে। উড়িষ্যা এবং এখানকার মন্দিরে এই ধরনের মূর্তি খুব পাওয়া যায়, এগুলোকে বিড়াল বা গজ সিংহ টাইপের কিছু একটা বলা হয়। এই প্যানেলটা দেখে তো মনে হচ্ছে হাতি ঘোড়া নিয়ে একটা যুদ্ধের দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ভেঙে যাওয়া মন্দিরের যে ফাউন্ডেশনটা, তার কিছু কারুকার্য
এখনও অবশিষ্ট আছে। আমরা এসেছি এক্সকাভেশন সাইটটার অন্যদিকে। মাথায় কেউ একটা শিব লিঙ্গ পরে বসিয়ে দিয়েছে। এদিকেও কিছু কারুকার্য এখনো রয়েছে। যে মন্দিরের ফাউন্ডেশনটা এত সুন্দর অলঙ্কৃত ছিল, সেই মূল মন্দিরটা না জানি কত সুন্দর অলঙ্করণে ছিল, যা আজ ধ্বংস হয়ে গেছে কালের নিয়মে। ঘোড়া আর হাতি। এই ফাউন্ডেশনের প্যানেলে ছোট ছোট যে মূর্তিগুলো আছে সেগুলো দেখলেও কিন্তু অবাক হতে হয়। এখানে দেখুন দুটো হাতি নিজেদের মধ্যে সুরসুরি দিয়ে মারামারি করছে সুরে সুরে। এখানে একটা বেশ অশ্বারোহী বাহিনী মতো দেখা যাচ্ছে, লোকজন ঘোড়ায় চড়া লোক রয়েছে। এখানেও কিছু হাতির দৃশ্য। এখানে প্রচুর হাতি দেখা যাচ্ছে। তবে একটা জিনিস, যে হাতির সঙ্গে মানুষের যে সাইজের তুলনাটা বোধহয় ঠিক নেই। মানুষগুলো হয় অনেক বড় ছিল, নাহলে হাতিগুলো অনেক ছোট ছিল সেই সময়। এখানে নাচ গানের প্রচুর দৃশ্য এখানে আছে। একটা গণেশও দেখা গেল, ছোট্ট গণেশ, পাশে একটা নিত্যরত উর্বশী জাতীয় কিছু। এখানে কিছু মহিলা ষাঁড় দিয়ে, মহিলা না পুরুষই হবে, ষাঁড় দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে কিছু গৃহস্থলীর দৃশ্যও এখানে সুন্দরভাবে পাথর খুদে তৈরি করা হয়েছে। কিন্তু যেটাই হয়েছে, এখানে একটা যুদ্ধের দৃশ্য বা যুদ্ধে যাচ্ছে এরকম একটা দৃশ্য কিছু রয়েছে। কিন্তু যেটাই হোক না কেন, ওরে বাবা, এখানে হাতির পেঁয়াজ দেখুন, সুরে সুরে কী জটিল একটা পেঁয়াজ লেগেছে। এই প্রত্যেকটা প্যানেল কিন্তু দেখতে অনেক সময় লাগে, মুগ্ধ হয়ে দেখতে হয়। আমি তো প্রথমে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখে নিলাম, তারপরে ছবি তুললাম। প্রত্যেকটা প্যানেলই কিন্তু কিছু গল্প বলছে, যে গল্পগুলো আমার অজানা, আপনার অজানা। কিন্তু গল্পগুলো একটু ভাবলে, সময় নিয়ে যদি তাকিয়ে দেখেন, ভাবেন, তাহলে নিশ্চয়ই সেই গল্পগুলো আপনাদের সামনে উঠে আসবে। এত সুন্দর জীবন্ত এই মূর্তিগুলো। ঝড় জল বৃষ্টিতে এখানকার এই হলুদ পাথরের গায়ে কালো ছোপ পড়ে গিয়েছে, ফলে দেখলে মনে হচ্ছে যেন কালো পাথরে তৈরি ছিল এই বেসটা। আমি আর্কিটেকচারে কিছু বুঝি না, কিন্তু এর এই ভূমির গঠনটা কিন্তু আমাকে খুব অবাক করেছে, বিস্ময়াবিষ্ট করেছে। এই মন্দিরের বেঁচে যাওয়া প্যানেলের অংশগুলোকে বারবার দেখতে দেখতে একসময় আমরা বীজমণ্ডল ছেড়ে বেরিয়ে এলাম। এখানে দেখলাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সুন্দর করে একটা স্ক্যানার সেট করে রেখেছে, যেটা স্ক্যান করলে এই মন্দিরের ডিটেলস উঠে আসবে। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর শুধু দেখলে হবে না, আমার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইবও করতে হবে। শুধু সাবস্ক্রাইব না, নিজের পরিচিত মহলে এটা শেয়ারও করতে হবে। আর বেল আইকন অবশ্যই টিপতে হবে। তাহলে পরবর্তী এপিসোডে দেখা হবে। বাই।